আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। শামীম সাহেব, একটা মামলা আজকে কলকাতা হাইকোর্টে টিএমসি সম্ভবত করেছিল যে কমিশন নাকি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে কাউন্টিংয়ে লাগানোর চেষ্টা করছে, রাজ্যের কর্মচারী নিচ্ছে না। তো কোর্টের কাছে গিয়ে একটা কিছু আবদার করা হয়েছিল। ব্যাপারটা কি হয়েছিল অ্যাকচুয়ালি, বা কি হলো অর্ডার? দেখুন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা একটা মামলা করেছিল এবং কল্যাণবাবু তো সেই মামলার আইনজীবী হিসেবে ছিলেন এবং তৃণমূল কংগ্রেস সেই মামলায় হেরে গেছে। এই রিপিটিশন ডিসমিস হয়েছে। স্বাভাবিক, খুব স্বাভাবিক। তার কারণ দেখুন, কমিশন কে কাউন্টিং সেন্টারে রাখবেন, কোন কর্মচারী দেখবে, এটা কমিশনের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে এবং খুব যথার্থভাবেই সেকশন 100 কে কোট করে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে সেই একেবারে সঠিকভাবেই সেই রায় হয়েছে যে এটা কখনোই কোনো একটি রাজনৈতিক দল যারা এই ভোটে পার্টিসিপেট করেছে, যারা কন্টেস্ট করেছে, তারা ঠিক করে দেবে যে পাড়ার ক্লাবের কে কাউন্টিং এ থাকবে নাকি কোন সরকারের কর্মচারী থাকবে। আর রাজ্যের সরকারি কর্মচারী থাকুক বা কেন্দ্রের সরকারের কর্মচারী থাকুক, এটা অসুবিধা তো হওয়ার কথা নয়। তার যেখানে কাউন্টিং হবে সেখানে আপনার দলের রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দলের, তাদের ইলেকশন এজেন্ট থাকবে, প্রার্থী থাকবে, সকলেই থাকতে পারেন। এটা ওপেন ফোরাম। আর এখন তো আরো সুবিধা হয়েছে, এখন তো সিসি ক্যামেরার সামনে সমস্তটাই হয়। এবং আমি বলবো যে নিশ্চিতভাবেই যাতে স্ট্রং রুমে বা অন্য কোনো যেখানে কাউন্টিং হবে সেখানে যাতে কোনোভাবেই কেউ কারচুপি না করতে পারে, সেজন্য তো সিসি ক্যামেরার সামনে এখন কাউন্টিং হয় বলে সিসি ক্যামেরার সামনে কাউন্টিং হবে। সেখানে যে কাউন্টিং যে কোথায় থাকবে এটা তৃণমূল কংগ্রেস তো ঠিক করে দিতে পারে না। আসলে তৃণমূল কংগ্রেস যেটা মানে এই সময় হেরে যাওয়ার আগে বিভিন্ন অজুহাত তৈরি করছেন। আমার এটাই মনে হয়েছে, তার কারণ কোথায় কাউন্টিং সেন্টার কোন স্টেডিয়াম থেকে কিলোমিটার দূরে চলে গেল না 8 কিলোমিটার দূরে চলে গেল, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের একজন বর্তমান বিধায়ক, যিনি কন্টেস্ট করলেন আর কি, অনেকদিন ধরে বিধায়ক আছেন, সে চিন্তিত হয়ে তিনি মামলা করলেন, মামলা ডিসমিস। তৃণমূল কংগ্রেস তারা মামলা করলো যে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি রাখা যায়, সে মামলা ডিসমিস। তৃণমূল কংগ্রেস এখন হারছে। অবশ্য মানে আদালতে অনেকদিন থেকেই হারে, সেটা অন্য বিষয়। কিন্তু মানে পুলিশ তারা স্ট্রং রুম পাহারা দিচ্ছেন এবং সেই পুলিশ মন্ত্রী নিজে এসে বলছেন আমি পাহারা দেবো। তাই আওয়াজ টাওয়াজ তাই পাওয়া যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা এসে স্ট্রং রুমের সামনে বসে পড়ছেন। ফলে এই সমস্ত কিছু যখন ঘটছে তখন বুঝতে হবে যে বেসিক্যালি তৃণমূল কংগ্রেস আগামী 4 তারিখে হারতে চলেছেন, তার জন্য উপযুক্ত প্রেক্ষিত তৈরি করে রাখতে চাইছেন। আর আদালতও সেটা ডিসমিস করে দিয়েছে খুব যথার্থভাবে। তার কারণ এখানে সর্বোচ্চ ক্ষমতা ইলেকশন কমিশনের আছে। ওই এর আগেও অনেক মামলা করেছেন, দেখেছেন কি পরিণতি হয়েছে। গেছেন, হারতে গেছেন, হেরে চলে এসছেন। আর না না না, তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি কি চাইছে নাকি, যে ইভিএম সব কালীঘাটে নিয়ে গিয়ে কাউন্টিং হবে, নিজেরা করবেন? না না, ওটা ওটা ওই তৃণমূল কংগ্রেসের যেসব ওই ক্লাবগুলোতে সব বিক্রি করেছে না, ওই ক্লাবগুলোতে টাকা দিয়ে রেখে দিয়েছে, ওইসব ক্লাবের ছেলেরা এসে কাউন্টিং করবে, তারাই তাদেরকে অফিসার নিয়োগ করতে হবে আর ওই ক্লাবগুলোতে কাউন্টিং করতে হবে, তাহলে যদি তৃণমূল জিততে পারে। এখন যে অবস্থা ক্লাবগুলো কাউন্টিং করলে ওরা জিতবে না, কারণ সবার আগে যে ক্ষমতা পরিবর্তন হলে সবার আগে কারা বোঝে বলুন তো? পুলিশ প্রশাসন না, সবার আগে বোঝে গুন্ডাগুলো। ফলে যে কটা গুন্ডা ছিল আপনি দেখলেন না, দুই রাউন্ড যে মানে দুটো পর্যায়ে যে ভোট হলো, আপনি একটা গুন্ডাকে দেখেছেন যে রাস্তায় বেরিয়ে গুন্ডামি করেছে? কেন করেনি? তাদের কাছে খুব পরিষ্কার। এবারের ভোটে মানে ফলটাই দেখবেন কি হয়েছে, দেখবেন ওই যেগুলো বোতাম সেগুলোতে লিকোপ্লাস্ট মেরে দিয়েছে। কারা? কোনো গুন্ডা গিয়ে লিকোপ্লাস্ট মেরে না। ওরা কি করেছে, ওরা কিছু ভোটার ধরেছে। ধরুন কেউ হয়তো কোনো কোর্টে কাজ করেন বা কিছু কাজ করেন, তোমার কাজ ছাড়িয়ে দেবো, করে দেবো, সেই ভয় দেখিয়ে সেই ভোটারের হাতে লিকোপ্লাস্ট ধরিয়ে তাদেরকে দিয়ে লিকোপ্লাস্ট মারিয়েছে। ওরা জানে যে বেসিক্যালি এবারে ওদের কথায় কোনো গুন্ডা বাড়ি থেকে বেরোবে না। এবং অলরেডি যারা যারা এই 15 বছর ধরে গুন্ডামি করেছে তারা প্রত্যেকে এখন ওই এলাকায় যারা বিরোধী দলে রয়েছেন, যে যার যেখানে জেতার সম্ভাবনা, তারা পায়ে হাতে ধরতে শুরু করে দিয়েছে। তাদের কাছে বার্তা খুব পরিষ্কার, আগামী 4 তারিখ কি হবে, সেই জন্য অলরেডি পায়ে হাতে ধরতে শুরু করে দিয়েছে। আমি তো ভাবছি এটাই, যে হেরে গেলে দিদিমণি কি করবেন? উনি উনি আবার সকাল সকাল নবান্নে গিয়ে 14 তলাতে গিয়ে বসে পড়বেন না তো, যে আমি নামবো না? খুব চিন্তা। 14 তলায় জানলা টানলা সব ভালো করে বন্ধ করে রাখতে হবে এবং বিশেষ করে রেলিং টেলিং ভালো করে বন্ধ করে রাখতে হবে। হ্যাঁ, সকালের দিকে হয়তো সিঁড়ি দিয়ে ওঠা যাবে, তাহলে তো আবার দমকল আনতে হবে তো নামানোর জন্য। না, আমি বলবো প্রশাসনকে যে ভালো করে জানলা টানলাগুলো ভালো করে রেলিং গুলো সব শক্তপোক্ত করে রাখবেন, না হলে এবং দিকের ওই গেটটা বন্ধ রেখে দেবেন।
না হলে আবার মুশকিল হয়ে যাবে। আমরা চাই ওনার দীর্ঘায়ু কামনা করি, এবং আগামী দিনে যে সমস্ত এই 15 বছরে যা যা ঘটেছে সেগুলো তো মানে এবার মানুষজন তার হিসাব চাইবে। তার কারণ এই 15 বছরে যে চুরি দুর্নীতি ঘটেছে সেগুলো তো জনগণের করের টাকা, ফলে সেই জনগণের করের টাকা জনগণের কাছে ফিরিয়ে আনতে হবে, যেটা আগামী সরকারের সব থেকে বড় কাজ বলে আমি মনে করি। যেমন প্রতি বছর এসএসসি করতে হবে, টেট করতে হবে, সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে, সেরকমই আরেকটি বড় কাজ হলো এই 15 বছর ধরে যা চুরি দুর্নীতি হয়েছে সেগুলো কিন্তু ফেরত আনতে হবে। এবং এই যে যারা এই এতদিন ধরে এই 15 বছর ধরে যারা এই সমস্ত কিছু মানুষের কাছে জরিমানা নিয়েছে, মানুষকে পিটিয়েছে, মানুষকে হয়তো বিরোধী রাজনৈতিক কর্মীদের বাড়ি ছাড়া করেছে, মানুষ তো তাদের হিসাব নেবে। আগামী 4 তারিখ নিশ্চিতভাবে আমি মনে করি শান্তিপূর্ণভাবে সবাই ভোটের রেজাল্ট যাই হোক না কেন সকলে শান্ত থাকবেন। কিন্তু এই তৃণমূল কংগ্রেস এবং তার নেতৃত্ব তারা এখন বিভিন্নভাবে অজুহাত খাড়া করার চেষ্টা করে। আপনি দেখেননি ভোটের দিনে কাউকে ভবানী পড়ে মনে হয়েছে ওটা মমতা বন্দ্যোপাধ্যায় মানে জয় পেতে পারেন সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ। মমতা বন্দ্যোপাধ্যায় মানে ভুল কথা বললেও তিনি একেবারে কনফিডেন্সের সঙ্গে ভুল কথা বলেন, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ভবানীপুরে রীতিমতো মানে লুকিয়ে বেরিয়েছেন। শুধু তাই না, একজনের বাড়িতে গেছিলেন, তিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন আর কি, তো সেখানে বিরোধী দলনেতা পৌঁছে যাওয়ার জন্য তিনি সেই বাড়ি থেকে বেরোননি। হ্যাঁ, ফলে আজকেও দেখছি উনি স্ট্রং রুমে ঘুরছেন, মানে কতটা নার্ভ ফেল করলে এই সবগুলো উনি করেন সে আমরা বুঝতে পারছি উনার হালচাল দেখে। তো দেখুন, যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা জানেন তার পলিটিক্যাল জার্নিটা, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বসে করার লোক। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটে বেড়াতে হচ্ছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যার পুলিশের স্ট্রং রুমে ইয়ে করার কথা আর সুরক্ষা দেওয়ার কথা, সেখানে পুলিশ মন্ত্রীকে এত বিহ্বল হয়ে পড়তে হচ্ছে। শুধু তাই না, আপনি দেখুন নিজের পুলিশের সম্পর্কে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, আমি কিছুক্ষণ আগে শুনছিলাম ওই হ্যাঁ, ভাঙড়ে যে দাঁড়িয়েছে শওকত, সে তো বলছে সেন্ট্রাল বাহিনী না পুলিশের ওপর তার অভিযোগ। ফলে খুব পরিষ্কার যে বেসিক্যালি এই তৃণমূল কংগ্রেসের পক্ষে আর ইভেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশে নেই। আপনি গতকাল দেখে নিশ্চিতভাবে সেই ভিডিও আপনি হয়তো দেখেছেন যে একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন আধিকারিক কিভাবে তৃণমূল কংগ্রেসের নেতাকে কিভাবে ধমকাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ফলে দেখেছি। পরিষ্কার হয়েছে যে পুলিশের কাছে বার্তা কি রয়েছে। পুলিশ অলরেডি ধমকাতে শুরু করে দিয়েছে, এবং শুধু তাই না, গুন্ডারা সঙ্গে নেই। মানে গুন্ডারা সঙ্গে না থাকলে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে থাকতে পারবে না। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটাই ঘটেছে। আর এবারে দেখুন তোর কন্যার লড়াই, তার কারণ কি দেখুন, প্রতিটি কেন্দ্রে বেশিরভাগ কেন্দ্রেই কংগ্রেস রয়েছে, বাম সমর্থিত আইএসএফ বা আইএসএফ সমর্থিত বাম প্রার্থী রয়েছে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে। বেশিরভাগ কেন্দ্রে 4 কর্নার লড়াই, কিছু কিছু কেন্দ্রে ইভেন 5 কর্নার লড়াই হয়েছে। ফলে সেখানে কি হয়েছে, সেখানে দেখুন ইভেন আপনি অবাক হবেন না আগামী দিনে যদি মানে 30% ভোট পেয়ে ওকে বিধায়ক নির্বাচিত হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখুন সাধারণভাবে যদি হায়ার পার্সেন্টেজ অফ ভোট পড়ে সেটা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধী ভোট। কারণ 2011 সালে যখন ক্ষমতা পরিবর্তন হয়েছিল সেখানেও ভোটিং পার্সেন্টেজ অনেক হায়ার হয়েছিল। যদি এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এসআইআর এর জন্য ভোটিং পার্সেন্টেজ হায়ার হয়েছে, যে মানুষ পরবর্তীতে ভোট দিতে পারবে না সেই আতঙ্কে এবং ভয়ে একটা হায়ার পার্সেন্টেজে ভোট দিয়েছে। কিন্তু সেই এসআইআর এর ভয়ে বা আতঙ্কে ভোট দিলেও সেটা কি মমতা ব্যানার্জির পক্ষে গেছে? না, একেবারেই না। মমতা ব্যানার্জি উল্টে মমতা ব্যানার্জির বিরুদ্ধে গেছে। এবং শুধু তাই না, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শক্তি মুসলিম ভোট, সেই মুসলিম ভোট 3 ভাগে ভাগ হয়েছে। একটা অংশ গেছে কংগ্রেসের কাছে, একটা অংশ গেছে বাম আইএসএফের কাছে, আর একটা অংশ গেছে তৃণমূলের কাছে। ফলে এই মুসলিম ভোট 3 ভাগে ভাগ হয়েছে। ফলে এবং হুমায়ুন কবিরেরও একটা পার্ট আছে। কিছু কিছু জায়গায় হুমায়ুন কবির সেও পেয়েছে, কিছু ভোট হলেও পেয়েছে। কারণ এবারের ভোটে ইভেন 2000-3000 ভোটও ফ্যাক্টর। তার কারণ কি, এই যে 4 কর্নার লড়াই বা 5 কর্নার লড়াই কিছু কিছু কেন্দ্রে, সেক্ষেত্রে 2000 ভোট, 3000 ভোট, 4000 ভোট সেটাও ফ্যাক্টর। দেখবেন ওই যে বললাম 30% ভোট পেয়েও যদি বিধায়ক নির্বাচিত হয় আপনি একদম অবাক হবেন না। তার কারণ হচ্ছে এখানে যে 4 কর্নার লড়াই, 5 কর্নার লড়াই, সেই জন্য এক্ষেত্রে কম ভোটিং পার্সেন্টেজ পেয়ে অনেকে নির্বাচিত হয়ে যাবে। ওকে, যাই হোক, বুঝতে পারছি ওদের উৎকণ্ঠার জায়গাটা, সেই জন্য নানান সব বের করে একটা কোথাও যেন একটা সবকিছুকে একটা বানচাল করে দেওয়া, গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, কিন্তু এতটা সহজ যে হবে না সেটাও পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। ধন্যবাদ।
কত চেষ্টা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদেরকে দিয়ে কেন কাউন্টিং করা হবে? অন্য কোনো রাজ্যে হচ্ছে না, কোথাও হচ্ছে না, শুধু পশ্চিমবঙ্গে কেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদেরকে দিয়ে কাউন্টিং, কেন রাজ্য সরকারের কর্মচারীদেরকে দিয়ে কাউন্টিং হবে না? হুজুর কিছু একটা ব্যবস্থা করুন। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস, কল্যাণ ব্যানার্জি লড়েছেন কিন্তু হেরেছেন। মামলার রেজাল্ট 0, খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর কলকাতা হাইকোর্ট এসবে হস্তক্ষেপ করে না, কেন করবে? নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন একটা সাংবিধানিক জায়গা, তাদের এই পাওয়ার আছে, তারা যাকে মনে করবে ইউজ করবে। তো হাইকোর্ট সেখানে কেন হস্তক্ষেপ করবে? হ্যাঁ, আর অনেক সময় এই নির্বাচন কমিশনের এই যে ব্যাপার, একেবারে তাদেরকে একটা কিছু করতে বাধ্য করা, সেটা যদিও বা করে, সেটা সুপ্রিম কোর্ট যদি প্রয়োজন মনে করে কিছু বলতে পারে। হাইকোর্ট এসব মামলাকে কোনো গুরুত্ব দেয়? আর তাছাড়া এটা পুরো এখতিয়ারের মধ্যে, দেখেছেন এর আগেও কত কি যাওয়া হয়েছিল যে কেন এত বদল হবে, কেন অফিসার বদল, কেন অমুক তমুক। একটাতেও তৃণমূল কংগ্রেস নিজেদের পক্ষের অর্ডার বের করে আনতে পেরেছে? শুধু এটা কেন, তৃণমূল কংগ্রেস একটা কেসেতেও আজ পর্যন্ত জিতেছে। রাজ্য সরকারের এই যে অনিয়ম নিয়ে যেসব কেস টেস হয়, জিতেছে ওই কখনো কখনো কোথাও স্টে অর্ডার, এটাই ব্যাস, ওই দৌড় অতটুকুই। তো কলকাতা হাইকোর্টে চলে গেছিলেন রাতারাতি, আজকেই হিয়ারিং ইত্যাদি করতে হবে। কেন কেন্দ্রীয় সরকারের, কেন রাজ্য সরকারের তো যারা আছেন তাদের মধ্যে তো নিশ্চয়ই আবার ভাগ হবে। রাজ্য সরকারের কেন ওই অংশটা, কেন এই অংশটাকে নিতে হবে? যারা 4% ডিএ বৃদ্ধি হলেও বিধানসভা চত্বরে মানে ঘোষণা হওয়ার পরেও যারা আবির মাখেন, সবুজ আবির, ওদেরকে নিতে হয়। তো এই দাবিটা করে আবার কখনো কোর্টে যাওয়া হবে যে না, রাজ্য সরকারের নিতে পারেন বলেছি বটে, কিন্তু সবাই না, এই অংশকে নিতে হবে। আবার দেখবেন একটা মামলা হয়ে গেল। এসব মামলা টামলা আর চলবে না, দেওয়ালে পিঠ থেকে গেছে, এসব চলবে না। তো এইসব হয়ও না, কমিশনের ওখানে হস্তক্ষেপ করার কথা না। যখনই মামলাটা হয়েছে শুনছিলাম, তখনই আমি ভাবছিলাম যে আর একটা থাপ্পড় খাবে রে শেষ বেলাতে এসে। তাই হয়েছে, মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। দিদি এখন অনেক ছোটাছুটি করছেন, স্ট্রং রুম এলাকাতে ঘুরছেন, খুব উদ্বেগে উৎকণ্ঠায় আছেন। উনি নাকি ঘুমাতে পারছেন না, সেটাও বলেছেন। আবার এদিকে কল্যাণ ব্যানার্জিকে দিয়ে যে মামলা টোকা হয়েছিল সেটাতেও হেরে গেলেন। এবার কি করবেন ওনারা, সেটাই শুধু ভাবছি। আর হেরে যাওয়ার পরে কি অজুহাত খাড়া করবেন সেটাও কিন্তু দেখার আছে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।